ঢাকা মহানগরের দুর্যোগ সম্পাদক আমি অনেক অনেক ত্যাগ করে আমার সংসার পরিজন ত্যাগ করে আমি এই সংগঠনকে তিলে তিলে করেছি এবং এই সংগঠন যখন ন্যায্য অধিকার পাই নাই তাদেরকে আমি বলছি যে আমি ন্যায্য অধিকার দেব। যদি নিপীড়িত নির্যাতিত অবহেলিত বারবার প্রতারিত এই সিএনজি চালক ভাইরা যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে ঘরে তুলো নিজ নিজ এলাকায় সংগঠন হোক নাই জনে জনে 5 জন একটি স্ত্রীলিঙ্গ দাবানল যেমন সৃষ্টি করতে পারে তেমনি করে বিন্দু বিন্দু বালিকণা সিন্ধু পাহাড়ে পরিণত হতে পারে। তাই আজকে এই সিন্ধু পাহাড়ে পরিণত হয়েছে। আজকে আমাদের পরিজন নিয়ে বাঁচার এক দাবি, আমাদের এই পরিজন ঘর ভাড়া বাসা ভাড়া সুচিকিৎসা মালিকের দালালেরা সরকারের 600 টাকা জমা করেছিল, গ্যাজেট পাস করেছিল 300 টাকার গ্যাসের। তারা কিছু মালিক অশুদ্ধ এরা ড্রাইভার হাইজা তারা এই 900 টাকা পাস করছে, গ্যাসের উল্লেখ করা হয় নাই। 300 টাকা গ্যাসে দেব এই কথা করার পরে তারা এই জিনিসটা ওদের 900 টাকা পাস করাই নিচ্ছে। তারপরে আমরা মেনে নিচ্ছি, আমরা 900 টাকা দিচ্ছি, তারপরও তারা নেয় না, তারা 1200-1400 টাকা নেয়। আমরা বলি রাস্তায় গেলে যাত্রী হয়রানি হয়, যাত্রীকে আমরা ছাড় দিতে পারি না, যাত্রীকে আমরা 200 টাকার ভাড়া 300 টাকা নিতে হয়। আপনারা শোষণ করেন এই কথা বলে চাবি রেখে দেয়, ভাই যাও যে কম দেয় তার কাছে যাই চালাও না। আমরা যদি ড্রাইভাররা চাবি রেখে দেয় অন্য এক মালিকের কাছে গেল, তারা বলে আপনি এখন না সন্ধ্যার সময় আইসেন আপনার গাড়ি দেওয়া হবে। তখন ওই মালিকের কাছে আবার সেই ফোন দেয় যে আপনার একটা ড্রাইভার যে আসছে আমার কাছে গাড়ি দেওয়ার চাওয়ার জন্য, ভাই হালার মালা হারামজাদা আরে গাড়ি দিয়েন না। এই ড্রাইভারটা তিলে তিলে এক মালিকের গাড়ি চালাইলে তিলে তিলে নির্যাতিত হয়ে যেই কোনো মালিকের কাছে যায় ফোনের মাধ্যমে তার চাবি দেওয়া হয়। তখন এই ড্রাইভার কি করে আবার সেই মালিকের কাছে যায় পাও ধরে আপনি 1200 নেন 1400 নেন আমি গাড়ি চালাবো। আইসা সেই ড্রাইভারটা কি করে কষাইয়ের মতন আইসা যাত্রীকে ধরে, এখান থেকে গুলিস্তান 300 টাকা, কিছুই করার নাই, মালিককে দিতে হবে। ড্রাইভার কিন্তু পায় না। এই শোষণকারীকে নিয়ে অত্যাচার করে মালিককে হাতে তুলে দেয়। খালি চালকের গাড়ি চাই, আর কোনো কিছু কথা শেষ করতে দেন। আমরা এইভাবে নির্যাতিত হয়ে আমরা ভোক্তা অধিকার দিতে পারি না। আমরা বিআরটি চেয়ারম্যানের কাছে আসি, বহুতবার আসছি, আমাদের আশ্বাস দেয় চলে যায়, আবার আসি, আবার এইভাবে আজকে 17 বছর। আগের যে বিআরটি চেয়ারম্যান ছিল সে একটা দালাল ছিল, সেই একটা
কিছুই করে নাই, সে তাকে ফাঁসি দেওয়া হোক, সে কিছুই করে নাই শ্রমিকের জন্য। তার আমরা যাত্রীকে আমরা নিশ্চিত করতে পারি নাই। যাত্রীরাকে মনে করে আমরা 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 খুব খারাপ, আমরা যাত্রীকে কষাইয়ের মতন ধরি। আমরা কেন ধরি এই জিনিসটাকেও বিআরটি চেয়ারম্যানের কাছে আমরা লিখিতভাবে পেশ করছি, তারপরও শুনে নাই। আজকে এই যে দেখেন, একটা সিএনজি চালায় কয় টাকা রুজি করতে পারে? 1200 টাকা জমা, 400 টাকার গ্যাস, 300 টাকা একটা ড্রাইভারের দুপুরে নাস্তা, সকালে খানা এবং চা পানি 300 আছে, সর্বমোট 2000 টাকা খরচ। 200 টাকা করে ভাড়া টানলে রোড ট্যাক্স 200 টাকা, এই 1-2 হাজার টাকা মারতে গেলে সকাল থেকে যানজট শহরে 200 টাকার ভাড়া নিলে 1 ঘন্টা চলে যাবে। তাহলে 2000 টাকা মারতে গেলে কয় ঘন্টা চলে যাবে? 10 ঘন্টা। 10 ঘন্টা গাড়ি চালান, এই যানজট শহর বলে আর সম্ভব করে করে গাড়ি চালান, তখন তার বাল বাচ্চার লেগে কি নিবে? বউ বাড়িতে গেলে কয় টাকা আনছো, তোমার পোলার পরীক্ষার ফিস দিতে হবে, আবার মামলা, অসুখ হইলে সুচিকিৎসা দিতে পারি না, ঠিক মতন ঘর ভাড়াটাও দিতে পারি না, মালিকের কাছে কথা শুনতে হয়। আমরা এত নির্যাতিত হয়েছি এই সিএনজি, কিন্তু আজকে যদি 17 বছর আগে এই আমাদের নামের গাড়িগুলি যদি মালিকও না দিত, আমাদের গাড়ি আমরা চালাতাম, আমরা বাঁচতাম, যাত্রী সেবা নিশ্চিত করতে পারতাম, আজকে কোনো কেলেঙ্কারি থাকতো না। আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, এই নির্যাতিত আমার গাড়ি শেষ হয় না। তারপরে পুলিশ হরানি, 200 টাকার মামলা 4000, 5000, 8000 টাকা। আমি নিজে 8000 টাকার মামলা দিয়েছি আমাকে। এই নাফিস আমার লাইসেন্স অরিজিনাল থাকার কারণে আমাকে, এই যে দেখেন 5000 টাকার মামলা, এরকম হয়রানি আমরা করি। এই 1 টাকা মালিকরা দেয় না, ওই সুশাল গোষ্ঠী, দালাল গোষ্ঠী, স্বৈরাচার, ওই বিআরটি স্বৈরাচার। এই 5000 টাকা মামলা যদি খায়, এই ড্রাইভারটা রাস্তায় এসে কি করবো? আপনাকে উপরে ছুরি ধরবো কিনা? এই ছুরিটার চালককে তাকে এই কষাইগো আমরা ধরতাইছি, অনেক কষ্টের বিনিময় এই সংগঠন তৈরি করছি। তো আপনাদের সংগঠনের নামটা কি? ঢাকা মহানগর সিএনজি চালক ঐক্য পরিষদ। আচ্ছা, আপনাদের দাবি দাওয়াগুলো কি কি? আমাদের দাবি দেওয়া হলো, আমাদের গাড়ি আমাদের দিব, যাত্রী সেবা নিশ্চিত করবো, আমরা মিটারে গাড়ি চালাবো, একদম। আর বর্তমান সরকারের আমলে 17 বছর আগে 17 বছর আগে যে বৃত্তি, এই বৃত্তি হিসাবে আমরা 15,000 গাড়ি দাবি করতেছি সরকারের কাছে। আমাদের গাড়ি আমাদের অনুভব দিবে, আমরা যাত্রী সেবার উঠে দেবো, আমরা নিশ্চিত। যে ভাড়া আছে এই ভাড়ায় টানবো আমরা, আমাদের গাড়ি যে ভাড়া আছে এই ভাড়ায় টানবো আমরা। আমরা 4 লাখ টাকা করে কিনে নিব, আর যে না পারে ব্যাংক আমাদেরকে সহযোগিতা করবে। আপনাদের কি মনে হচ্ছে এতে কি সমস্যার সমাধান আসবে? আমরাই পারবো যাত্রী সেবা নিশ্চিত করতে। শ্রমিকরাই পারে এই দেশে যাত্রী সেবা নিশ্চিত করতে। শ্রমিকরাই 5 তলা বিল্ডিং করে, মালিকরা কখনো 5 তলা বিল্ডিং করে না। আমরাই পারবো যাত্রী সেবা নিশ্চিত করার জন্য। আমাদের 1000 টাকা প্রতিদিন ইনকাম হলে আমরা বাঁচি, আমাদের গাড়ি আমরা চালাবো। আচ্ছা, এই ক্ষেত্রে তো বিভিন্ন অ্যাপ ভিত্তিক যেমন আসছে উবার বা সিএনজি, সেগুলোতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা নাই, রিজিক পানি আল্লাহ। 7.5 কোটি মানুষে ভাত পায় নাই, আজকে 18 কোটি মানুষ ভাত খায় আর হালায়। দেওয়ার মালিক আল্লাহ, যত জাতি ততই আল্লাহ, যত দিব
ততই আল্লাহ উপার্জন দিব। একটা পেয়ারা খাইতাম এতটুকু, একজনের পেয়ারা আল্লাহ তো দিয়ে দিচ্ছে কত বড় পেয়ারা চাইছে। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদের রিজিক দিয়ে পাঠাইছে, পাঠাও চলো খাই চলো, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের গাড়ি আমরা চালালে আমরা যাত্রী সেবা করি। আচ্ছা, তাহলে আজকে আপনাদের পদক্ষেপগুলো কি কি হবে? আমাদের পদক্ষেপগুলো আমাদের 5,000 গাড়ি, 5,000 গাড়ি আগে আর আরো 10,000 যুগ করে 15,000 গাড়ি। এই 15,000 গাড়ি আমাদের সরকার লাইসেন্সের মাধ্যমে দিল্লি হোলার লাইসেন্সের মাধ্যমে আমাদের লাইসেন্সের মাধ্যমে কি করতে হবে? দিল্লি হোলার এটা আমাদের বুক নম্বরটা, রেজিস্ট্রেশন নম্বরটা একটা ড্রাইভারে দিতে হবে। 15,000 ড্রাইভারে 15,000 টাকা দিবে। আমরা যাত্রী সেবা সরকার যেভাবে বলে আমরা যাত্রীকে ওইভাবে সেবা দেবো। আচ্ছা, যদি আরেকবার বলতেন, আমরা আসলে বুঝতে পারিনি এত মানুষের কথা বলে। আচ্ছা, আমার কথা বুঝেন, আমরা যদি 15,000 গাড়ি দেয় আমরা যাত্রী সেবা নিশ্চিত করবো। আমরা যাত্রী সেবা নিশ্চিত করবো। আমাদের কোনো কিছু ই নাই। 15,000 গাড়ি কে দিবে? এই সরকার আমাদের অনুভব দিবে। আমরা যারা কিনতে পারি সক্ষমতা আছে, আমরা চেসিস কিনে আনবো। আর যারা না পারে তাদেরকে 4টা ব্যাংক, সোনালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, এই ব্যাংকের মাধ্যমে তাদেরকে লোন দেওয়া হবে। আচ্ছা, ব্যাংকে লোন নিতে গেলে তো অনেক কিছু মানে আপনার রাখতে হয়, document দিতে হয়। তো সেই ক্ষেত্রে যদি অনেকের ওই সামর্থ্য তো নাও থাকতে পারে কোনো কিছু রাখার জন্য, সিকিউরিটি রাখার এই জন্য। গাড়িটা যখন থাকবে ব্যাংকের থাকবে না, ব্যাংকের নামে গাড়ি থাকবে। যে পর্যন্ত এই টাকা পরিশোধ না হবে এই ব্যাংকের নামে গাড়ি যখন পরিশোধ হবে এই ব্যাংক তখন তার নামে রেজিস্টার করে দেবে। লোন পরিশোধ হবে, লোন পরিশোধ হবে, ব্যাংক তারা দিতে বাধ্য হবে। আর মাসের কিস্তি একটা নির্ধারিত করবো যে মালিকদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে করতে হবে। তাহলে আপনাদের দাবি কি একটাই? একটাই, আমাদের 15,000 গাড়ি। বর্তমানে যে পর্যন্ত গাড়ি না দেয়, যে পর্যন্ত না দেয় এই পর্যন্ত তো আমার পরিবার পরিচালনা খাইতে হবে। 4 লাখ টাকার গাড়ি সরকারকে বলছি 4 লাখ টাকার গাড়ি কয় টাকা জমা হয় সেটাই হিসাব করে বলবো। আমরা ওইভাবে জমা দিব। 4 লাখ টাকায় 400, 300 বা 500 এটা সরকার নির্ধারিত করে 4 লাখ টাকা। এটার ই আছে, এটা যে রিপেলেন্স দিছে, শোরুমের কাগজ আছে, এই শোরুমে যাই এটা চেক করা হোক। আচ্ছা, এটা তো গেল মহানগরের হিসাব। হ্যাঁ, আপনি মহানগরের কোন দায়িত্বে আছেন? আমি ঢাকা মহানগর সিএনজি চালক ঐক্য পরিষদের বৃহত্তর মিরপুরের সদস্য সচিব লিয়াকত আর কেন্দ্রীয়ভাবে ত্রাণ ও দুর্যোগ সম্পাদক। আচ্ছা, আজকে কি আপনাদের শুধুমাত্র ঢাকা মহানগর সিএনজি মালিক সিএনজি সমিতি দাঁড়াইছেন আপনারা? এখানে বিআরটিতে গেছে আমাকে সভাপতি আর উপদেষ্টা খলিলুর রহমান খান, সভাপতি গোলাপ হোসেন সিদ্দিকী, এরা গেছেন। দুজন করে রাখছেন। আমাদেরকে গেছিলাম, আমাদেরকে বলছে যে 2জন করেই থাকেন, বেশি থাকলে একটু সমস্যা হবে। তাহলে আমরা এটা আলাপ আলোচনা, মালিক সমিতির লোক আসছে এবং ভোক্তা অধিকারের লোক আসছে, তারা এটা সিদ্ধান্ত নিয়ে বাইরে আসলে আমরা এটা শুনতে পারবো তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। যে আমাদের জনগণের পক্ষে তারা কি আর একটা কথা বলতেই না, লাইসেন্সের যে হরানি সরকারিভাবে ড্রাইভারের লাইসেন্সের অধিকার কোনো দালালের মাধ্যমে জানি না হয়। দালাল চক্র বন্ধ করতে হবে। বিআরটিতে দালাল, পাসপোর্ট অফিসে দালাল, যেখানে যাবেন সেখানে দালাল। এই দালাল বন্ধ করতে হবে। এই যে বিদেশি ঋণ না পাঠাইলে দেশ চলে না। আজকে এই প্রবাসী ভাইদেরও কত অত্যাচার করে, এয়ারপোর্ট গেলে অবহেলা, অত্যাচার, নির্যাতন করে। পাসপোর্ট বানাইতে গেলে তার পুলিশে ডিলিগেশন এটা সেটা কত হরানি টাকা দেওয়া পয়সা। এই লাইসেন্সটা 5 বছর রিনিউ করছি, এই যে এরপরে 5 বছর হয়েছে আমার কার্ড পাই না, আবার আমাকে 1 বছরের ডেট দিয়ে দিচ্ছে। যদি এটা ছিঁড়ে যায় তখন সার্জনে ফালাই দেয় তো এটা বাপ
কিন্তু আমাদের এই কাগজটা আমরা কার্ড কেন পাইতেছি না? এই কাগজটা ডেইলি সার্জেনে 3বার 4বার যদি দেখে কাগজটা কি থাকে পাবো কোনো অবস্থিত থাকে না। কার্ড দেয় না। আরে ভাই আমার এটারে মেলে এমনি আর অনেক সার্জেন আছে আর এক কথা হইলো তারা কি বলবো ভাই অস্ট্রেলিয়ান কলা গাছ হয়ে গেছে বুঝলা এক গাড়ি থেকে 50টা 40টা 30টা গাড়ির মালিক কিভাবে হয়েছে বুঝেন না আজকে যদি 4 লাখ টাকা ইনভেস্ট করে সেই মাসে 35,000 40,000 টাকা ইনকাম করে তার গাড়ি নামাইতে সময় হয় আপনাদের ডেইলি জমা কত এখন? এখন 1200 টাকা 1200 1300 1400 1800 এবং আমরা গ্যারেজ বানানো সুবিধা হাতে নেয় 1600 টাকা। গাড়ির গ্যারেজ গাড়ির মালিক কই রাখবে না রাখবে তার এখতিয়ার এই এখতিয়ার কিন্তু ড্রাইভার এই গ্যারেজ ভাড়াটা ড্রাইভারের কাছে শুধু সার্ভিসিং খরচ সার্ভিসিং করো মালিকের চলে। সময় আমার সময় যায় জমা ফুল যায়। আটামালা গাড়ি চালাইলো আর পুরা জমা নেয় ভাই অন্য দিন বেতন পাও না আমি যে অন্য দিন বেতন পাই আমার পরিবারের জন্য খাইব আপনারা কোনো অসহযোগ সৃষ্টি করেন না। আমরা আরেকজন লোক যেটা বলতে আরামবাগ ফকিরাপুল গত মাসের আগের মাসে বৃষ্টির পানিতে গাড়িটা আমি টানছি 2.5 ঘন্টা লাগছে। এতে অনেক ভাইয়ারা ভিডিও করছে কিন্তু গাড়িটা খালি গাড়ি 2.5 ঘন্টা লাগছে আমার এই গাড়িটা টাইনে আনতে শাহজাহানপুরে থেকে শাহজাহানপুরে আসলাম 2.5 ঘন্টা যেখানে লাগে আমার 2 মিনিট আসতে সেখান থেকে টাইনে আনছি ওই দিনকে ফুল জমা আমার কাছ থেকে নেওয়া হয়েছে কেন নিছে মালিক জুলুম করছে আমার কাছে অথচ তাদের কোনো সিন্ডিকেটের লোক আছে তাদের উপর চাপ প্রয়োগ করে এই ধরনের আমি চাই না কোনো সিন্ডিকেটের লোক বা কোনো বড় ধরনের লোক এই মালিকদের কাছে আক্রমণ করুক আর মালিকরা যাতে সিএনজি ড্রাইভারদের সাথে দুর্ব্যবহার না করে আর সিএনজি ভাইদের রিকোয়েস্ট করতেছি যে মালিকদেরকে 900 টাকার উপরে 1 টাকা জমা দিবেন না আমি বলতেছি শুক্র শনিবারে 700 টাকা 500 টাকা শুক্র শনিবারে 500 টাকা একটা সামাজিক কল্যাণে আসেন আমি এখনো বলতেছি আপনাদের সুযোগ আছে আপনারা মহাজন যত বড়ই গুন্ডা হন না যত বড় লাখ টাকা কোটি টাকার মালিক হন না তাতে আমাদের কোনো জায়গার বিষয় না আপনারা রাজপথে প্রশাসনের থাকেন আর আমরা পানিতে ডুবে ডুবে আমরা আপনাদের টাকা ইনকাম করে রোদে পুরো বৃষ্টিতে ভিজা আমরা কেন ঘরে টাকা নিতে পারি না আমার উত্তর দিবেন আজকে দেখেন নিতে চাই না রাষ্ট্রীয় সম্পদ মালিকরা আগাম প্রোগ্রাম করে শুনেন আমি ডক্টর ইউনূস স্যারের সাথে আমি কথা বলতে চাই কারণ উনি যদি সামাজিকভাবে না আসে তাহলে আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে সামাজিকভাবে আসার চেষ্টা করেন যদি এতে না হয় দরকার হলে মহাসড়কে আন্দোলন করে আমরা এটাকে যেভাবে নিব সেভাবে মানতে হবে আপনাদের যদি এটা হয় তাহলে আসেন আমরা রাস্তায় আপনাদের জন্য ওয়েট করতেছি সমাধানে যদি না আসেন থ্যাংক ইউ ভাই ভাঙবেন নাকি আরে কি শুরু করছে আরে ধরে কাউরে দিত এটা ভাঙলে আমি বলছি ঢাকা মহানগর দাঁড়াইছি আমাদের দাবি হচ্ছে ঢাকা মহানগরে প্রায় 2 কোটি মানুষের বসবাস সেখানে সিএনজির প্রয়োজন আছে 40,000 সেখানে সিএনজি আছে মাত্র 13,500 তো আমরা চাই সাধারণ যাত্রীর সেবা নিশ্চিত করতে
যাত্রী সেবা নিশ্চিত করতে হলে অবশ্যই শ্রমিকের গাড়ি থাকতে হবে। যদি শ্রমিকের গাড়ি থাকে তাহলে অবশ্যই আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো। আমরা যদি নিজের গাড়ি নিজে চালাই তাহলে 2 টাকা কম ভাড়ায় নিয়ে যেতে পারবো। আর যদি মনে করেন যে মালিকের এই এখন বর্তমানে যে আওয়ামী দালালদের সিন্ডিকেটে যেভাবে আছে, যে 2 লাখ টাকার গাড়ি আজকে মনে করেন যে 3 লাখ টাকার গাড়ি আজকে 28 লাখ 30 লাখ, কেন? এটা একটা সিন্ডিকেট, বিশাল একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে হইলে অবশ্যই আমাদের শ্রমিকদের হাতে গাড়ি দিতে হবে। যাদের লাইসেন্স আছে তারাই শ্রমিক। কোনো দালাল, কোনো মালিক সমিতির আন্ডারে বা কোনো শ্রমিক সংগঠনের আন্ডারে যদি গাড়িগুলো যায় তাহলে আবারও সেই সিন্ডিকেটের ভিতরেই পড়বো, কারণ আমরা শ্রমিকরা টাকা ছাড়া গাড়ি নিতে পারবো না। এজন্য আমাদের দাবি, আমাদের যাদের লাইসেন্স আছে ব্যাংকের লোনের মাধ্যমে আমাদের যাদের লাইসেন্স আছে তাদেরকে গাড়ি দিতে হবে। আর আজকে মনে করেন যে এখানে আমরা কেন দাঁড়াইছি, আমাদের জমা বৃদ্ধি, গাড়ির সংকট। তো জমা কমাতে হবে। জমা সরকারি গ্যাজেট অনুযায়ী 900 টাকা জমা, আমরা 900 টাকাই দিতে প্রস্তুত আছি। একটা বিষয় হলো এই সিএনজিগুলা আমাদের দেশে আসছে হলো 2001 সালে তারেক রহমানের মাধ্যমে। এখন ওনার মাধ্যমে আসার পরে উনি ঢাকা চিটাগাংয়ে এই গাড়িগুলা দেওয়ার পরে উনি সর্বমূল্য করিয়া দিয়েছিল যে 1,70,000 টাকা, এবং এই বৃদ্ধিতে মনে করেন সাধারণ শ্রমিক যারা এরা কিনে নিতে পারবো এই গাড়িগুলা। কিন্তু মালিকেরা কি করলো, যে একটা পক্ষ মালিক সাইজা আপনার ড্রাইভারের বেশ ধরে এরা গাড়িগুলা কিনে নিছে, যেটা হলো কেউ 30টা কেউ 20টা এভাবে কিনে নেয়া। এখন বর্তমানে এই গাড়ি এরা সিন্ডিকেট করে 30 লক্ষ টাকা মূল্য করে ফেলছে। এখন সাধারণ শ্রমিক আর এই গাড়ি কেনার মতো এদের কোনো সুযোগ নেই, এবং এরা কিনা চালাইতেও পারবে না। আর এদের কাছে এই বর্তমান মালিকদের কাছে গোলাম হয়ে যাচ্ছে। এরা যেভাবে বলতেছে ওইভাবেই শুনতে হয়, না হলে ওর চাবি থাকে না, চাকরি থাকে না। বলে যে তুই না চালাইলে চাবিটা রাখ, আরেক ড্রাইভারে চালাবে। কিছু বললে এবং কোনো প্রতিবাদী কণ্ঠ তুললেই ওর চাবি চলে যায় এবং ওর চাকরি চলে যায়। তাহলে ওই ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে ও বিপদে পড়ে যায়। এই কারণে বাধ্যগতভাবে 1300 1400 বা 1200 এভাবের উপরে এই গাড়িগুলো চলতেছে এবং বাধ্যগত চালাইতে হচ্ছে। আর এই 3 হাতে চালানোর কারণে আমাদের অনেক শ্রমিক ভাই মনে করেন যে এই যে মেট্রো মালিকদের নির্যাতনের শিকার হওয়ার কারণে আজকে ঢাকা শহরে গাড়ি সংকট হওয়ার কারণে অনেকে জেলার গাড়ি কিনা চালাইতেছে। কারণ একটাই, ঢাকা শহরে গাড়ির সংকট। এখন আবার এই যে তারা মিটিং করতেছে, তাদের একটা পাইতারা চালাচ্ছে যে ঢাকা শহর থেকে জেলার গাড়িগুলো উচ্ছেদ করে দিব। কারণ তারা এই গাড়িগুলো যদি উচ্ছেদ করে দেয় তাহলে ড্রাইভার আরো বাড়বো, তখন মনে করেন যে তাদের জমাও বাড়বো, আবার তাদের গাড়ির দামও আরো বাড়াইতে চায়। এই সিন্ডিকেটটা যে না থাকে, যতদিন পর্যন্ত আমাদের হাইওয়ে রোড এবং আমাদের ড্রাইভারদের নামে গাড়ি বাস্তবায়ন না করব, অতদিন পর্যন্ত ঢাকা শহর থেকে ঢাকা জেলার গাড়ি উচ্ছেদ করা যাবে না। এটা আমাদের পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই। আপনাদের অভিযোগটা মূলত কাদের বিরুদ্ধে? আমাদের অভিযোগ রয়েছে মালিক সমিতির মেন নায়ক মোশাররফ হোসেন এবং বুলু। ওনার এই মূল সিন্ডিকেট করে আমাদেরকে জিম্বি করে রাখছে। কারণ কোনো ড্রাইভার যাতে একটা গাড়ি না কিনতে পারে। যদি একটা গাড়ির দাম 28 লাখ টাকা হয়, আপনি কি সম্ভব একটা মানুষ কিনতে? আপনারা জানেন ঢাকা জেলার গাড়ির যে দাম, সাধারণ শ্রমিক কিনা সম্ভব না। সাধারণ শ্রমিক এই গাড়ি কিনা সম্ভব না। একটা নারায়ণগঞ্জের গাড়ির দাম যা, ঢাকা মেট্রো গাড়ির দাম তা। বরিশালের গাড়ির দাম যা, ঢাকা মেট্রো গাড়ির দাম তা। এই বরিশালের গাড়িটা যেই কয় টাকা ট্যাক্স বেট পায় সরকার থেকে, এই মেট্রো গাড়িটা এই কয় টাকা ট্যাক্স বেট পায়। তারা শুধু বারবার বলে আমাদের পোষায় না। আপনারা কি মাল লাগান, ওই বেড়ারা কি পানি দিয়া চালায় নাকি গাড়ি? সব গাড়ির জমা কম সারা বাংলাদেশে। সিএনজি তো সিএনজি, তাহলে সিএনজির ভিতরে কেন পার্থক্য থাকবে? একটা গাড়ির দাম 28 লাখ, একটা গাড়ির দাম 28 লাখ কেন হবে? এই সিন্ডিকেট যাতে না থাকে, সাধারণ শ্রমিকের যাতে গাড়ি থাকে, আমরা এটাই চাই। যতদিন পর্যন্ত এই গাড়ি না বাস্তবায়ন করবো, ততদিন পর্যন্ত ঢাকা শহর থেকে কোনো জেলার গাড়ি উচ্ছেদ করা যাবে না। আসসালামু আলাইকুম। আমি উভয় দোনো ডিস্ট্রিক্টের কথাই বলতেছি। চট্টগ্রাম বিশেষ করে আমাদের হালিশহর, আমি হালিশহরে 24 বছর ছিলাম। বিশেষ করে হালিশহর কলেজ রোডে যেমন কয়েকটা কোম্পানি আছে, যেমন যেমন হেলাল কোম্পানি, মাহবুজ কোম্পানি, অনেকগুলি কোম্পানি হালিশহরে আছে। বিশেষ করে ওগুলি বিশেষ করে আমি এখন ঢাকায় আসছি, সেই জন্য সংগঠনের ভাই বন্ধু আছে, সেই হিসাবে ঢাকায় আসছি সেই জন্য। কিন্তু ঢাকা ও চট্টগ্রাম উভয় কি বলতেছি, যেগুলি বর্তমান প্রেক্ষাপটে যেগুলি আমাদের চালাচ্ছে, এটা কিন্তু দেশের মালিক সমিতির যারা আছে, মেন যেমন বরকতুল্লাহ বুলু বা আর যারা আছে, এদেরকে
যদি নাই করা হয় তাহলে এরা কখনোই আমাদের উপরে শান্তি আসবে না। তখন এদেরকে উপর চাপ আসবে, তখন আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেয়। এরাই আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস। আচ্ছা, আপনারা কি একটা বলতেছেন চিটাগাং মেট্রোতে কি গাড়ির দাম কম বা ঢাকায় গাড়ির দাম বেশি, এরকম কোনো কিছু? না, চট্টগ্রামেও গাড়ির দাম প্রায় 27 লাখ, চট্টগ্রামেও 27 লাখ। যেমন 24 বছর 4 মাস আমি চট্টগ্রাম না ছিলাম। না, আমি এটা বুঝতে এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। গাড়ির দাম তো সব জায়গায় সেমই হওয়ার কথা। চট্টগ্রামে কেন আলাদা দাম হবে, ঢাকায় কেন আলাদা দাম হবে? না, এখানে তো সেম সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেটের কারণে এইখানে মূলত যে সিন্ডিকেট করছে মূল বিষয়টা হলো ভাই, ঢাকা মেট্রো নাম্বার যেটা ঢাকা মেট্রো নাম্বার আর জেলার নাম্বার, এটা নিয়েই তফাৎটা। এবং ঢাকা মেট্রো নাম্বারের এই যে মালিকেরা সিন্ডিকেট করে ঢাকা মেট্রো গাড়ির নাম্বারগুলোর দাম বাড়াই ফেলছে। যেখানে মনে করেন আপনার 1,70,000 টাকা, আমি আপনাকে আগেও বলছি যে 1,70,000 টাকা 2001 সালে এই গাড়িগুলো দিছে তারেক রহমানে বাংলাদেশে, এবং শ্রমিকের জন্য, কিন্তু বেকারত্ব দূর করার জন্য। কিন্তু এটারে এরা সিন্ডিকেট করে কিছু গ্রুপে কিনা এটারে আপনার উত্তরবিধিতে দাম করে ফেলছে, এবং সাধারণ ড্রাইভার বা শ্রমিক এরা কেনার মতো কোনো সুযোগ রাখে নাই। কথা বলছেন, এই বিষয়টা হলো এভাবে এই ঢাকা চিটাগাংয়ে ওরা ওদের একটা সিন্ডিকেটে রাখছে। আর সারা বাংলাদেশের গাড়ি যেগুলা গাড়ির সিস্টেম অনুযায়ী সব গাড়ির একই দাম, কিন্তু এই দামটা বাড়াইছে এরা ঢাকা মেট্রো এবং চিটাগাং মেট্রো এই দুটা দিয়া উদাহরণ দেখায় এরা দামটা বাড়াইছে। আচ্ছা, দামটা বাড়াইলো কিভাবে? মানে আমি এইটা জিনিসটা বুঝতেছি না। আপনারা তো ডিরেক্ট কি সাপোর্ট শোনেন, আপনারা কি ডিরেক্ট কোম্পানি থেকে গাড়ি কিনছেন না? এখানে আমি শর্টকাট বলতেছি। সর্বপ্রথম গাড়ির দাম 2002 সালে মাত্র এই 1.5 লাখ 2 লাখ টাকা ছিল, কিন্তু এই সময় জমা ছিল 300 টাকা। সরকার যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা 300 টাকা জমা নির্ধারণ করে। এরপরে গাড়ির মালিকরা 400 টাকা, 450 টাকা, 500 টাকা পর্যন্ত জমা নেয় তৎকালীন। এর পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসলে আমরা আন্দোলন করি। 6 এপ্রিল রাজপথে আন্দোলন করি। আন্দোলন করার পর 7 এপ্রিল পত্রিকায় আসে এবং 8 এপ্রিল মন্ত্রণালয় খুলে, যোগাযোগ মন্ত্রণালয় খুলে মেজর জেনারেল মতিন সাহেব সর্বপ্রথম সিএনজি এবং শ্রমিক সংগঠন, মালিক সংগঠনকে ডেকে বলছিল যে আপনাদের কি সমস্যা, যে এরকম স্যার আমাদের পোষায় না, মালিকরা বলছিল এবং চালকরা। লাস্টে 450 টাকা নির্ধারণ করে। এই 450 টাকা নির্ধারণ করার পর এই যে ক্রমে এই যে গাড়ির দামগুলো বাড়তেছে, পরে 450 টাকার জমা তারা 700-800 দিয়েছে। আচ্ছা, আমি জমার বিষয়টা জানতে আমি চাচ্ছি। বলতেছি গাড়ির দাম কিভাবে বাড়লো। আজকে একটা সিএনজি ড্রাইভার আজকে 1200 টাকা জমা দেয়। 1200 টাকা যদি জমা দেয়, তার মাসে মনে করেন 36,000 টাকা ইনকাম হয়। তার খরচ যে মনে করেন মাসে 25,000 টাকা থাকে। এই যে একটা ক্ষুদ্র একটা যান 25,000 টাকা মাসে সেভ হয়, এই কারণে আজকে গাড়িটা কেনার জন্য সবাই উন্মুক্ত। সবাই খালি এই সিএনজি গাড়ি কিনতে চায়। একটা প্রাইভেট কার আপনি কিনবেন, ট্যাক্সি ক্যাব কিনবেন, আজকে কেনার পর 1 মাস পরে ওটার দাম কমে যায়। আর সিএনজি প্রতিদিনই দাম বাড়ে। আজকে যে গাড়িটা কিনলো 13,50,000 দিয়ে, কালকে যদি সে বিক্রি করতে চায় 14 লাখে বেচতে পারবে। মানে এটা প্রতি মুহূর্তে দাম বাড়তেছে, শুধু জমার কারণে, ওই অতিরিক্ত জমার কারণে। দাঁড়াও, এখন আমরা সেটা বলতে চাই না। আমাদের সিএনজি চালকদের 5,000 গাড়ি সিএনজির মালিকরা আটকায় রাখছে, এটা হলো মূল লক্ষ্য। এই যে 2007 সালে সিএনজির চালকদের গাড়ি দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মিডিয়া এবং দেশ জাতি সবাই জানে। এই গাড়িগুলো সিএনজির মালিকরা মামলা করে আটকায় রাখছে। এখন বর্তমান মামলা খারিজ হয়ে গেছে, এই গাড়িগুলো চালকদের মধ্যে দিতে পারে। কিন্তু যে সিএনজির মালিক এই গাড়িগুলো আটকাইলো, এই যে মালিক সমিতির নেতারা, এরা তো দুর্নীতি, এদের চেয়ে বড় দুর্নীতিবাজ আর কেউ নাই। সিএনজি চালকরা যাত্রী সেবা দিতে ব্যর্থ হয়েছে এই কারণে যে তারা এই নিজের গাড়ি নিজে চালাইতে পারে নাই, যাত্রী সেবা দিতে পারে নাই। এখন বিআরটিতে এই যে আওয়ামী লীগের দালাল এখানে বর্তমান 20 থেকে 25 জন উপস্থিত আছে। আমরা বর্তমান সমন্বয়কারী সার্জিসকে বলতে চাই এবং নাহিদ হাসানকে বলতে চাই, আপনাদের অনেক হাজারো রক্ত, তাজা রক্ত দিয়ে যারা এই দেশকে স্বাধীন করলো আবার 2024 সালে, তাদের কাছে আহ্বান জানাই যে বর্তমান বিএনপিতে এই মুহূর্তে 20 থেকে 25 জন আওয়ামী লীগের দালাল আছে এবং আওয়ামী লীগের একদম সক্রিয় কর্মী আছে, যারা এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করছে। তাদেরকে আপনারা অবিলম্বে এখানে গ্রেফতার করার জন্য আসেন। তারা এখন এখানে উপস্থিত আছে। বরকতুল্লাহ ভুলু এবং মালিক সমিতির আরও নেতা আছে, মজনু এবং হাসান ভাই, আরও অনেক কয়েকজন আছে। যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, মিরাজ,
সে একদিন এই গাড়ির কাগজের কাজ করত, শোনেন, গাড়ির কাগজের কাজ করত, সে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। সে কালকে আমেরিকার থেকে আসছে এখানে মিটিং করার জন্য। আমরা অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করতেছি। সমন্বয় আপনারা এখানে আসেন, প্রশাসনের লোক আপনারা আসেন এবং আর্মি পার্সন আসেন, আমি একজন রিটায়ার্ড পার্সন। এখানে যে সকল দুর্নীতিবাজ আছে তাদেরকে আপনি অবিলম্বে গ্রেপ্তার করেন। হ্যাঁ, আজকে সিএনজির মালিকরা আজকে একটা গাড়ি 2 লক্ষ টাকার গাড়ি আজকে 28 লক্ষ টাকা। এরপরে এরা অবজেকশন জানাচ্ছে যে আরো জমা বাড়াবে। আরো যদি জমা বাড়ায় তাহলে তো যাত্রীদের দুর্ভোগ আরো বাড়বে। জমা এবং মিটার যদি এখন বাড়ানো হয় যাত্রীদের দুর্ভোগ আরো বাড়বে। প্রশাসনের লোকেরা যাত্রী, বিআরটির লোকেরা যাত্রী, এ দেশের প্রতিটি জনগণ হলো যাত্রী। সকলের দুর্ভোগ যারা সৃষ্টি করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আসলে সিএনজি চালকদের মধ্যে গাড়ি দিলে কখনোই এই মনে করেন এই দুর্নীতি থাকবে না। চালকরা নিজের গাড়ি নিজে চালাবে, যাত্রী সেবা নিশ্চিত করবে। তখন যেটা মিটার নির্ধারণ করা থাকবে অবশ্যই সে চালকরা তখন বাঁধবে, তখন সেই মিটার অনুযায়ী চালকরা চলবে। যাত্রীরা শতভাগ সেবা পাবে এবং এটা আমরা নিশ্চিত করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা যে জানি যেরকম বিভিন্ন বেসরকারি মানে অটো প্রতিষ্ঠান আর কি, তারা হচ্ছিল সিএনজি এনে বাংলাদেশে বিক্রি করে। হ্যাঁ, সিএনজি সিএনজি অটো রিক্সাগুলো যে তারা বিক্রি করে, সেক্ষেত্রে কি আপনারা কি ডিরেক্ট তাদের কাছ থেকে কিনতে পারেন না? আমরা তো উত্তরা মোটরস এই গাড়ির ডিলারশিপ পাইছে। উত্তরা মোটরস এই গাড়ির ডিলারশিপ পাইছে। উত্তরা মোটরস থেকে এরা সারা বাংলাদেশে একটা এজেন্ট করে দিছে। এই যে মিরাজ যার নাম বললাম, সেও একটা এজেন্টের মালিক। সে আজকে কইলাম না জিরো থেকে হিরো হয়েছে, কত হাজার কোটি টাকা তার হয়েছে এই যাত্রাবাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন। সে এখন ঢাকা শহরে না হলে 2-3টা শোরুম আছে এই বাজাজের, আবার সিএনজি আছে তার কয়েকশো, এবং এখন সিএনজি বিক্রি করে সে আমেরিকায় এখন থাকে, বসবাস করে আমেরিকাতে। আর এখন এই যে এখানে মিটিংয়ে আসছে, কালকে সে আমেরিকার থেকে আসছে এই মিটিংয়ে। আজকে এরকম দুর্নীতিবাজরে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের এই আন্দোলন, এই রক্তের মূল্যায়ন আমরা করতে পারবো না, এই রক্তের মূল্য আমরা দিতে পারবো না। যারা এই যে তাজা প্রাণ যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিছে, তাদের রক্তের উপর আমরা বেইমানি করব। এই জন্য আমি বলতে চাই, এখানে যে দুর্নীতিবাজ, যে সকল সিএনজির মালিকরা এবং সিএনজির চালক সমিতির কয়েকজন নেতা আছে, তারা আওয়ামী লীগের সাথে লিয়াজু কইরা এই মালিকদের সাথে আঘাত কইরা এই শ্রমিকদেরকে এতদিন ধরে নির্যাতনের শিকার হইতে বাধ্য করছে। মালিকদের সাথে আঘাত করে সিএনজি শ্রমিক কিছু আছে তারা গাড়ি চালায় না। আজকে অনেক সিএনজির শ্রমিক নেতা আছে, তাদের গাড়ির মালিক, তারা আজকে মালিকদের সাথে এরকম মালিকদের মাসোয়ারা খায়। মাসোয়ারা খায়া তাদের সাথে এরকমভাবে মিটিং করে করা যায়, আসলে আমাদের কোনো ফায়দা হয় না। আচ্ছা ভাই, এখানে আবার হচ্ছিল যাত্রীদের ক্ষেত্রে থেকে একটা সবসময় অভিযোগ থাকে যে সেটা হচ্ছিল আপনারা মিটারে যেতে চান না। এইটার জন্যই তো পারি না। আচ্ছা, সেটার যদি কারণটা আপনারা বলতেন। আসলে আমরা ওইটাই বলতে চাচ্ছি যে যাত্রীরা পরিপূর্ণ সেবা পাবে। এই বাংলাদেশে 2002 সাল থেকে আজ পর্যন্ত একটা যাত্রীও পরিপূর্ণ সেবা পায় নাই। এই পরিপূর্ণ সেবা পাওয়ার একমাত্র অধিকার হলো শ্রমিকদেরকে গাড়ি দিতে হবে। চালক যখন তার নিজের গাড়ি নিজে চালাবে, সে যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে এবং প্রশাসনও তাকে সঠিকভাবে ধরতে পারবে এবং যাত্রীরাও সরাসরি ধরতে পারবে। এখন তো চালকদেরকে ধরলে চালকরা মালিকের দোয়াই দেয়। কেন দোয়াই দেয়? মালিকের গাড়ি আমি মিটারে যাওয়া নিয়ে একটা অভিযোগ আছে, মিটারের বিষয় নিয়ে। মিটার তো আমি বললাম, যখন আপনি চালকের মাঝে গাড়ি দেবেন তখন তো মিটার সংযোজন করে দেবেন এবং ওই মিটার অনুযায়ী আমরা চলবো। এখন আমি মধ্যস্বত্বভোগীর কারণে আমি মিটারে চালাইতে পারি না। আমি বলছি যে জমা আমার হইলো 300 টাকা ছিল, তারা 200 টাকা বেশি নেছে। 450 ছিল, 300 টাকা বেশি নেছে। যখন 600 টাকা ছিল তখন তারা 900 টাকা নিছে। আর এখন যখন জমা 900 টাকা, এখন তারা 1200 টাকা নেয়। এই যে অতিরিক্ত টাকাটার কারণে আজকে আমরা যাত্রী সেবা দিতে ব্যর্থ হইতেছি। এই জন্য আমাদের এক দফা, শুধু এক দফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার এক দফা, আমাদের শ্রমিক শ্রেণীর এক দফা, যে আমরা আমাদের গাড়ি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব, কোনো আর কিছু দেখতে চাই না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের যে দাবি, পদক্ষেপ, পরবর্তী আপনাদের পদক্ষেপগুলো কি? আমাদের পরবর্তী পদক্ষেপ হলো আমরা এক দফার আন্দোলন করব।
যতক্ষণ পর্যন্ত সিএনজি চালকদের মাঝে গাড়ি বিতরণের ব্যবস্থা করবে না, অতক্ষণ আমরা রাজপথে আসি, আমরা গাড়ি অবরোধ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের কি লিখিত এবং অফিসিয়াল তো অনেক মাধ্যম আছে যে অনেক কাগজপত্র দিছি, যেই মাধ্যমে হচ্ছিল আন্দোলন, সরাসরি আন্দোলন ছাড়াও আমরা সিএনজি চালকরা আমাদের লাইসেন্সের মাধ্যমে আমাদেরকে গাড়ি দেওয়া হোক, আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। একজন মালিকের 10টা-15টা গাড়ি আছে, এইসব গাড়িগুলো বয়কট করা হোক। আপনারা যাত্রী সেবা করতে ব্যাহত ঘটাইছে, যাত্রী সেবা করতে দেয় নাই। আজকে একটা সিএনজির দাম 2 লক্ষ টাকা, সিএনজির দাম আজকে 28 লক্ষ টাকা। 200 গাড়ি এই মালিকদের শোষণ, শাসন, নির্যাতন, অন্যায় অত্যাচার সহ্য করে এসেছি। মালিকরা গাড়ির কাজ করলো, ফুল জমা চায়, গাড়ির রাস্তা নষ্ট হয়ে গেল, তুমি সকালে বাইরে হও নাই কেন, তোমার ব্যাপার, আমার জমা দাও। রাত্রে গালাগালি, মারামারি পর্যন্ত করে। এই মালিকরা আমাদের নিয়ে যায়, কথায় কথায় চাকরিচ্যুত করে, কথায় কথায় আমাদের মারধর করে, কথায় কথায় ঘাট ধাক্কাতে বের করে দেয়। এই মালিকদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারতেছি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2007 সালে চালকদের নামে 5,000 গাড়ি পাস হওয়া, অথচ আমাদের চালকদের 5,000 গাড়ি পাস না করে কিভাবে রিপ্লেস দিল সরকার, ওই অবৈধ সরকার, শেখ হাসিনা সরকার, আরে দালাল বিআরটি এবং মিশুক রিপ্লেস কেমনে করে আমার চালকদের 5,000 গাড়ি পাস হওয়ার সাথে কেন ওই 5,000 গাড়ি দেওয়া হলো না? আমার চালকের গাড়ি দেওয়ার পরে আর আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে হলে আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো, কিন্তু ওই মালিকের গাড়ি চালাইয়া আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো না। ভাই, আপনার সাথে কি হয়েছিল বলেন তো একটু? আমার সাথে বিগত আরো 3 বছর আগে আমি খুব নির্যাতিত। আমার এই আমি গ্যারেজে যাওয়ার পরে আমার ছেলের কাছ থেকে গাড়ি চুরি নিয়ে যায়। এই চুরি নেওয়ার ইস্যু নিয়ে আমার ছেলেকে চোর সাব্যস্ত করে মামলা দেওয়া হয়। এবং আমি যত আইনের প্রয়োগ করে যত মানুষের কাছে গেছি, কোনো কারো কাছে একটু সহায়তা পাই নাই। ডিবির কাছে গেছি, ডিবি দিয়ে 3 দিন আগে আমার ছেলে ধরাই নিয়ে গেছে। ওই গাড়ি যখন ছেলে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার আগে তাদের গাড়ি কিনে যায়, আমার কাছে 80,000 টাকা গাড়ি আনার পরেও দাবি করছে। আমি না দিতে পারার কারণে আমার ছেলেকে চোর সাব্যস্ত করে মামলা দিয়ে জেলে পাঠাই দিয়েছে। আমার ছেলে জেল খাটছে। আমি যে এলাকায় থাকবো, ওই মামলা চালানোর কারণে আমাকে এলাকায় থাকতে দেওয়া হয় নাই। রাত্রে মানুষ দিয়ে ধরে নিয়ে তারপরে আমাকে অন্ধকার জায়গায় আটকায় মারা হয়েছে, আমাকে এলাকার থেকে ত্যাগ করা হয়েছে। এটা হলো মেরুল ভাড্ডা আলী মহাজন। আলী মহাজনের বিরুদ্ধে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার অ্যাকশন নিতে হবে। আমি এই মিথ্যা মামলার বিচার চাই। ডিবিতে আমার সাথে বেইমানি করছে। বাড্ডা থানার হইলো যে ওনার নাম হইলো না, বাড্ডা থানার শিবন দারোগা আমার আয়ও ছিল। শিবন দারোগা উনি উদয় হয়ে গেছে, বলছে যে এই কোনো সালিশি এখানে হয় নাই। আমরা শতাধিক ড্রাইভার ওখানে সালিশি করছি। 16 তারিখ বলছে 17 তারিখ এটার ফয়সালা হবে। 17 তারিখ আমরা গেছি, ওই শিবন দারোগা আমাকে চিনি না, বলছে এমন কোনো সালিশ এখানে হয় নাই। তাহলে বাংলাদেশে এত বড় স্যাটেলাইট থাকতে, এই ইন্টারনেট থাকতে কোনো আমার ওইখানের কোনো সিসি ফুটেজ আমার নাই। আমি থানায় এই সিসি ফুটেজ পাই নাই, বা থানায় কোনো সিসি ফুটেজ নাই। আমি এই বিচার চাই। আমি ডিবি হারুনের কাছে যাইয়া পায়ে ধরা পর্যন্ত ধরছি যে ডিবিতে আজকে 3 দিন পর্যন্ত আমার ছেলেকে নিয়ে গেছে, কোথায় গেছে জানি না। এই অবস্থায় আমার দিনকাল চলছে। পরে রাত্রে যখন আমার ছেলের কাস্টডি হয়ে যাওয়ার পরে আমি ঘরে যাইতে পারি না। রাত্রে আমাকে এমন এমন লোক দিয়া অত্যাচার করা হতো, তাদেরকে আমি চিনি না, কোনোদিন দেখি নাই। ভাড়াটিয়া লোক দিয়া আমাকে এলাকার থেকে উদ্ধার করে দিয়েছে। আমি এলাকায় রইতে পারি নাই। আমি এই বিচার চাই। আর সিএনজির জমা আমরা 900 টাকাও দিতে পারি না, আমাদের জুলুম হয়ে যায়। সিএনজির জমা কাটা 500 টাকা, ওই জায়গায় এখন 900 টাকার থেকে আমার কাছ থেকে নিতে আছে 1200 টাকা।
আমরা অনেক ভুক্তভোগী। আমাদের যদি 22 বছরের হিসাব করা হয় তাহলে এই একটা সিএনজি ড্রাইভারের কাছ থেকে যে বাড়তি টাকাটা নেওয়া হয়েছে তাতে ওরকম সিএনজি 2টা 3টা কেনা যায়, 5টা কিনলে টাকা ফুরায় না, এমন টাকা একটা ড্রাইভারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। আমাদের টাকা ফেরত চাই এবং আমরা প্রত্যেক ড্রাইভারে গাড়ি চাই যে আমরা নিজেদের গাড়ি নিজেরা চালাইতে পারি। আমরা যাত্রীর যত সহায়তা লাগে আমরা করে যাব ইনশাআল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সিএনজি সেক্টর যে নৈরাজ্য, হয়রানি, যাত্রীর জন্য যে একটা যাত্রীরা যে অভিযোগ জানায় ড্রাইভারদের বিরুদ্ধে, আসলে এর জন্য দায়ী সিএনজির মালিক সমিতির নেতারা। 2001 সালে 36,000 বেবি ট্যাক্সি উচ্ছেদ করিয়া বিআরটি মাত্র 13,000 গাড়ির লাইসেন্স দেয়, 13 থেকে 13,500 গাড়ির লাইসেন্স দেয়। তো 36,000 বেবি ট্যাক্সি যখন উচ্ছেদ করে ওই সময় ড্রাইভার আসলে প্রায় 50,000-এর মতো। তো 13,000 গাড়ি যখন দেশে, তাহলে আর ড্রাইভারটি কোথায় যাবে? এই ড্রাইভারটি বাধ্য হইয়া প্রত্যেকটা মালিকের নির্যাতন অত্যাচার সহ্য করে গাড়ি চালাইছে বিগত দিনে। কারণ একটা গাড়ির পিছনে 2-3টা ড্রাইভার লাগে থাকে। এই কারণে মালিকরা এই সিন্ডিকেট তৈরি করে মানে তারা জমা যেভাবে পারছে মানে ওইভাবে আদায় করছে। তারপরে যেন আর গাড়ি কোনো গাড়ি রাস্তায় রেজিস্ট্রেশন করিয়ে নামতে না পারে, একটা সিএনজি ড্রাইভার যেন কোনো গাড়ি নামাইতে না পারে, এই সিন্ডিকেট করিয়া বিআরটির মাধ্যমে মাত্র 13,000 গাড়ি দিয়েছে। আর কোনো গাড়ি নামতে পারে না। আমার গাড়ি ঢাকা শহর গাড়ি লাগে 40 থেকে 50,000, সে জায়গায় গাড়ি দিয়েছে আপনার 13,000, 13,500। তাহলে যে আর যে বাদবাকি গাড়িগুলির যে ঘাটতি, এই ঘাটতিটি আপনি পূরণ করবেন কীভাবে? এই ঘাটতিটি পূরণ করা যায় না বিধায় এই ড্রাইভাররা প্রত্যেকটা গাড়ির পিছনে 4-5 লাগিয়ে থাকে। এই সুযোগটা মালিকরা নিয়ে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দামের গাড়ি এখন বর্তমানে গর্ব করে বলে 30 লাখ টাকা দামের গাড়ি। 30 লাখ টাকা দামের গাড়ি, আপনার 30 লাখ টাকা দামের গাড়ি আপনি কোথেকে পাইলেন? আজকে আমরা যারা ড্রাইভারে ওখানে অনেকেই বলে যে জেলার গাড়ি কেন ঢাকা শহর ঢুকছে, জেলার গাড়িগুলো ঢুকছে। এই জেলার গাড়িগুলি আসলে এই মেট্রো গাড়ি চালাইয়া তারপরে তারা এই জেলা গাড়িগুলি কিনছে। কারণ তাদের পক্ষে তো সম্ভব না একটা গাড়ি 30 লক্ষ টাকা দিয়ে কেনা। একটা ড্রাইভারে ওই যখন মেট্রো গাড়ি না পায় তখন চিন্তা করছে যে আমি ঢাকা শহরে বাঁচতে হইলে আমার একটা গাড়ির দরকার। কারণ এই দাঁড়দেনা করিয়া ঋণ উড়াইয়া কিস্তি করিয়া তারপর একটা জেলার গাড়ি কিনছে। আজকে জেলার গাড়িটা সরকারকে যে ভ্যাট ট্যাক্স রাজস্ব দেয়, ওই মেট্রো গাড়িতে একই ভ্যাট রাজস্ব ট্যাক্স আদায় করে। অথচ মেট্রো গাড়িটার দাম 30 লাখ টাকা, আর একই গাড়ি একই বিআরটিতে গাড়ি একই গাড়ি ওই গাড়িটার দাম 3 লাখ 4 লাখ টাকা। এই বৈষম্য কেন? আজকে জেলার গাড়ির জন্য যে জায়গাগুলি সরকার দেখাই রাজস্ব নিছে, 16টা ইউনিয়ন কাইটে ঢাকা শহর বৃদ্ধি করছে এবং 29টা ওয়ার্ড তৈরি করছে। তাহলে জেলার গাড়ি দেখাই যে আপনি গাড়িগুলি রাজস্ব নিতে আসেন, তাহলে আমার জায়গাগুলি কোথায়? আমি তো আমার জেলার ভিতরে মহানগর অবস্থিত, জেলার ভিতরে সিটি কর্পোরেশন অবস্থিত। তা আমার সিটি এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে হলে আমার সিটিটা মহানগরটা ব্যবহার করতে হবে। তো আমি সরকারের কাছে আপনার মাধ্যমে আবেদন জানাই, আমাদের প্রত্যেকটা লাইসেন্সধারী ড্রাইভারকে একটি করে যেন গাড়ি দেওয়া হয়। আমরা কোনো তৃতীয় পক্ষ আমাদের পক্ষে রাখতে চাই না। কোনো মালিকের মাধ্যমে আমরা গাড়ি চালাইতে চাই না। আমি মালিক, আমি চালক, আমি ড্রাইভার। আমি যদি মালিক হই, আমি যদি চালাই, আমি যাত্রী সেবা নিশ্চিত করব। পাশাপাশি আমরা যারা ধার দেনা ঋণ করে জেলার গাড়িগুলি কিনেছি, এই গাড়িগুলি যেন সরকার এই মেট্রোতে মহানগরে চলাচলের বৈধতা দেয়, তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারবো। যদি সরকার এগুলো উচ্ছেদের সিদ্ধান্ত করে, তাহলে আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় পথে নামতে হবে, না হয় আমার আত্মহত্যা করতে হবে। কারণ আমি যদি পরিবার পরিজন নিয়ে চলতে না পারি, আমার সন্তান যদি আমি লেখাপড়া করাইতে না পারি, তাহলে আমি পিতা হিসাবে, আমি ঘরের কর্তা হিসাবে আমার বেঁচে থাকার কোনো লাভ নাই। আজকাল যারা জেলা গাড়িগুলি চালায় তারা কিন্তু ঢাকা শহরের ড্রাইভার, তারা কিন্তু ওই খাবারগুলি উঠিয়ে আসে নাই, কেরানীগঞ্জ উঠিয়ে আসে নাই। আজকাল মেট্রো গাড়ি পায় না বিদায় আজকাল এই জেলা গাড়িগুলি কিনছে। আজকে মেট্রো গাড়ি মালিকের অত্যাচারে নির্যাতনে মেট্রো গাড়ি পায় না দেখে আজকে জেলার গাড়িগুলি কিনছে। জেলার গাড়িগুলি কি ঢাকা মহানগরে চলাচল করতে দিতে হবে, পাশাপাশি জেলার ভিতরে হাইওয়ে রাস্তাগুলো আছে এগুলো খুলে দিতে হবে। জেলার ভিতরে মহানগরের ভিতরে যেন কোনো বৈষম্য না থাকে, জেলা মহানগর যেন একাত্র করে দেয়, এটাই আমার দাবি, এটাই আপনার মাধ্যমে দাবি। আর মালিকের সিন্ডিকেট যেন বেরিয়ে দেয়। মালিকের হয়রানি করে আমরা গাড়ি চালাইতে চাই না। আমরা নিজের গাড়ি নিজে চালাই চাই, নিজে চালাবো, নিজেই ড্রাইভিং করবো, যাত্রী সেবা নিশ্চিত করবো। আসছি যেই জন্য আসছি, আমাদের মেইন দাবি হয়েছে গিয়া মালিক সেভিং সিস্টেম মানতে হবে। মালিকরা আজকে একজনের 300-400 করে গাড়ি, আমাদেরকে জিম্বি করে, ড্রাইভারদেরকে জিম্বি করে
2000 থেকে 1500-1600 টাকা জমা নিতে আছে আমাদের কাছ থেকে গ্যারেজ ভাড়া বাধ্যতামূলক নিতে আছে। তা আমার গাড়ি আমি চালাবো, জমা দিব কেন? আজ যদি সরকার আমাকে গাড়ি দেয় আমি যাত্রী সেবা নিশ্চিত করবো, আর যদি সরকার আমাকে গাড়ি না দেয় মালিকের কাছে রাখে তাহলে আমি তো যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো না। আর দ্বিতীয়ত আমাদের আগের যে বাস্তবায়ন জমা ছিল 900, সেটাও যত মধ্যে আমাদের গাড়িগুলো না দিবে এত মধ্যে 900 টাকা জমা বাস্তবায়ন করতে হবে। আর হচ্ছে কি আমাদের যে দাবি, আমাদের যে দাবিগুলো যৌক্তিক যে দাবিগুলো আছে সেটা যদি তারা মেনে নেয় তো আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো দাবি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে মালিক সিন্ডিকেট সিন্ডিকেটের যে তারা যে সিন্ডিকেট করছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। তারা আসা 300-400 গাড়ি সেগুলো ভেঙে দিতে হবে। আমাদের ড্রাইভাররা আছে, ড্রাইভারের কাছে এই গাড়িগুলো দিতে হবে, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের লোনের মাধ্যমে আমাদেরকে গাড়িগুলো দিতে হবে। আমাদের 20,000 গাড়ি চাইছি আমরা, এই 20,000 গাড়ি দিতে পারি আমরা যাত্রীদেরকে। আজকে আমার যাত্রী আমাদের শত্রু। কেন শত্রু? আজকে এই মালিকদের জমা নেওয়ার দিকে আজকে আমার যাত্রী শত্রু। কাল যদি সরকার যদি আমাকে গাড়িগুলো দিয়ে দেয়, আমি যদি এই গাড়িগুলো চলে, আমাকে সেভাবে সরকার বলবে যেগুলো আমরা যেগুলো সিএনজিগুলো আমরা চলাবো, আমরা যেভাবে চলবো বা চলাতে চাই সরকার, আমরা এইভাবে চলতে পারবো। কারণ নিজের গাড়ি, আমার জমার টেনশন নেই। আজকে মালিকের জমা দিতে হয়, তারপর মালিকের জমা, তারপরে আমার সব কিছু মিলে দেখেন আমার মিটার সিস্টেম করছে যে মিটারে 100 কিলো চলা যায় না। 100 কিলো চললেও আমাদের সেই 900 টাকা জমা আসে না। তা আজকে সেই 100 কিলো চলে যদি মিটার আর যদি 2000 টাকা ভাড়া মারি কয় টাকা নিবো আমি পকেটে? তার জন্য বলতেছে আমাদের মিটার রিডিং বাড়াইতে হবে। আমাদের প্রথম 2 কিলো আমরা বলছিলাম 150 টাকা, পরবর্তী কিলো 80 টাকা, ওয়েটিং 5 টাকা। এইভাবে করে দিলে আমরা তো খাই পরে বাঁচতে পারবো। আর মালিক সিন্ডিকেট ভাঙতে হবে, সিলিং সিস্টেম ভাঙতে হবে। যেমন প্রত্যেকটা গাড়ির সিলিং সিস্টেম ভাঙা, যেমন হুন্ডা আছে, প্রাইভেট কার আছে, এরা গাড়ি কিনতে পারে, কিন্তু আমরা শ্রমিকরা গাড়ি কিনতে পারি না। তো এই সিস্টেম ভাঙ্গা দালালি ভাঙ্গা দিয়া আমাদের শ্রমিকদের অধিকার, সেই অধিকার ন্যায্য আমাদের দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনাদের মিটারের যে বিষয়টা, মিটারগুলো কি সবগুলো সচল আছে? হ্যাঁ, মিটারগুলো এখন যে মিটারগুলো আছে এই মিটারগুলো এখন সচল আছে, কিন্তু আমরা আগে রেডি আছে। আমি সচল বলতে বুঝাচ্ছি যে মিটারগুলো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, মিটারগুলো ঠিক আছে, কিন্তু আমাদের যে অনুযায়ী আমাদের যে আগে বানাইছিল মিটার, আমাদের বর্তমান গ্যাসের দাম বাড়াইছে, আর মিটার আর বাড়ানো হয় না। এবং আমাদের 5বার করে গ্যাসের দাম বাড়াইছে, 5বার গ্যাসের দাম বাড়াইছে। এখন সেই অনুযায়ী আমাদের মিটার বাড়ে মালিকের যে 900 টাকা জমা নেয়, আগের যে গাড়িগুলো ছিল 15 বছর গাড়িগুলো চলছে, এই গাড়িগুলো তারা রিপ্লেস পাওয়ার পরেই নতুন করে আবার তারা ব্যবসা করতেছে। এরা চাইতেছে আমাদের গাড়িগুলো মালিকরা চাইতেছে সিন্ডিকেট করে তাদের বিক্রি নিতে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই আমাদের গাড়িগুলো যেন আমাদেরকে দেওয়া হয়। আমি